ওয়েলকাম বন্ধুরা, এজি বায়োলজি লার্নিংয়ে তোমাদের প্রত্যেককে আবার স্বাগত জানাই। আজকে আমাদের যে ভিডিও টিউটোরিয়াল, সেই ভিডিও টিউটোরিয়াল আজকে আমরা বায়োফর্টিফিকেশন সম্পর্কে জানব। বায়োফর্টিফিকেশন এটি খাদ্য উৎপাদনে যে উন্নতি সাধন নামক চ্যাপ্টারটি আছে, সেই চ্যাপ্টারটির একটি বিশেষ অংশ বায়োফর্টিফিকেশন। এখন ফর্টিফিকেশন যে শব্দ, সেই ফর্টিফিকেশন শব্দটা যদি আমরা সঠিক অর্থ বার করানোর চেষ্টা করি, তাহলে ফর্টিফিকেশন শব্দটির অর্থ হচ্ছে খাদ্যের মধ্যে বিশেষত তার যে পুষ্টিগুণ, সেই পুষ্টিগুণের মাত্রা বৃদ্ধি ঘটানো। অর্থাৎ ফর্টিফিকেশন শব্দটি খাদ্যের মধ্যে সাধারণত তার পুষ্টিগুণ বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়ে থাকে। বায়োফর্টিফিকেশন এই বায়োফর্টিফিকেশন শব্দটি যদি আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে এটা হলো এই প্রকারের: বায়োফর্টিফিকেশন ইজ দ্য আইডিয়া অফ ব্রিডিং ক্রপস ইনটু ইনক্রিজ দেয়ার নিউট্রিশনাল ভ্যালু। যখন কোনো শস্য বা ক্রপের মধ্যে তার নিউট্রিশনাল ভ্যালু অর্থাৎ তার পুষ্টিগুণ, তার মধ্যে মিনারেলস, তার মধ্যে প্রোটিন, খনিজ লবণ ইত্যাদির পরিমাণ যদি বৃদ্ধি ঘটানো হয়, তাহলে সেই নির্দিষ্ট পদ্ধতিকে বলবো আমরা বায়োফর্টিফিকেশন। অবশ্যই এটা বিজ্ঞানসম্মত প্রযুক্তির মাধ্যমে, অর্থাৎ বিজ্ঞানসম্মত প্রযুক্তির মাধ্যমে আমরা যখন কোনো শস্যের মধ্যে তার নিউট্রিশনাল ভ্যালু অর্থাৎ তার মধ্যে যে পুষ্টিকর উপাদানগুলি আছে, সেই উপাদানগুলির পরিমাণ আমরা বৃদ্ধি ঘটানোর চেষ্টা করব, তখন সেই নির্দিষ্ট পদ্ধতিকে বলবো আমরা বায়োফর্টিফিকেশন। এবং যে শস্যের মধ্যে অর্থাৎ যে নির্দিষ্ট শস্যের মধ্যে আমরা বায়োফর্টিফিকেশন সম্পন্ন করছি, অর্থাৎ যে নির্দিষ্ট শস্যের মধ্যে আমরা বায়োফর্টিফিকেশন সম্পন্ন করব, সেই শস্যটাকে আমরা বলবো ফর্টিফাইড শস্য বা ফর্টিফাইড ক্রপ। অর্থাৎ যে শস্যকে আমরা মডিফাইড করব ফর্টিফিকেশনের জন্য, সেটা ভিন্নভাবে হোক না কেন, সেটা পরে আসছি। তাহলে যে শস্যের মধ্যে আমরা এই ঘটনাটা ঘটাবো অর্থাৎ বায়োফর্টিফিকেশন ঘটাবো, সেই নির্দিষ্ট শস্যকে বা নির্দিষ্ট ক্রপকে বলবো আমরা ফর্টিফাইড ক্রপ বা ফর্টিফাইড শস্য। বায়োফর্টিফিকেশন যে শব্দ, এই বায়োফর্টিফিকেশন শব্দ আমাদের এটা জীববিজ্ঞানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। কেন? পুষ্টিগুণ বৃদ্ধি করার জন্য পাবলিক হেলথ অর্থাৎ জনসাধারণের যে স্বাস্থ্য, সেই জনসাধারণের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিজ্ঞানসম্মত প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন খাদ্যশস্যের মধ্যে অর্থাৎ যে সমস্ত ভোজ্য খাদ্যশস্যগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, সেই প্রতিনিয়ত ব্যবহৃত খাদ্যগুলির মধ্যে তার নিউট্রিশনাল ভ্যালুকে বৃদ্ধি ঘটানোর জন্য জেনারেলি এটা ব্যবহার করা হয়ে থাকে। বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গির সাহায্যে এই বায়োফর্টিফিকেশন সাধারণত দুটো পদ্ধতিতে সম্ভাবনা সবচেয়ে বেশি করা হয়ে থাকে। একটা হচ্ছে সিলেক্টিভ ব্রিডিং, একটা হচ্ছে জেনেটিক মডিফিকেশন। সিলেক্টিভ ব্রিডিং আমরা প্ল্যান্ট ব্রিডিংয়ের ক্ষেত্রে জানি, সিলেক্টিভ ব্রিডিংকে বাংলায় বলা হয় নির্বাচিত প্রজনন। অর্থাৎ যখন কোনো নির্দিষ্ট একটা ভ্যারাইটির জীবের সাথে বা উদ্ভিদের সাথে একটা অন্য ভ্যারাইটির উদ্ভিদের প্রজনন ঘটানো হয়, তাহলে সেই নির্দিষ্ট সিস্টেমকে বলবো আমরা বলবো সিলেক্টিভ ব্রিডিং। একটা স্পেসিফিক টাইপের উদ্ভিদের সাথে অন্য একটা স্পেসিফিক টাইপের উদ্ভিদের যদি ব্রিডিং ঘটানো হয়, সেই নির্দিষ্ট ব্রিডিং পদ্ধতিকে বা প্রজনন পদ্ধতিকে বলবো আমরা সিলেক্টিভ ব্রিডিং। এক্ষেত্রে কি হয়? উন্নত পুষ্টিগুণ সম্পন্ন অর্থাৎ হাই রিচ নিউট্রিশনাল ভ্যালু যুক্ত যে সমস্ত প্ল্যান্ট আছে, সেই সমস্ত প্ল্যান্টের সাথে কোনো একটা সাধারণ প্ল্যান্ট অর্থাৎ যার মধ্যে নিউট্রিশনাল ভ্যালু কম, সেই সাধারণ প্ল্যান্টকে যদি আমরা তার মধ্যে ব্রিডিং ঘটাই এবং ব্রিডিং ঘটিয়ে তার হাইব্রিড সৃষ্টি করি, এর ফলে যে প্ল্যান্ট সৃষ্টি হবে সেটা হাইব্রিড প্ল্যান্ট। তাহলে হাইব্রিড যদি আমরা সৃষ্টি করি, সেই হাইব্রিড প্ল্যান্টকে তখন আমরা বলবো বায়োফর্টিফিকেশনের সাহায্যে সৃষ্টি করা প্ল্যান্ট বা বায়োফর্টিফাইড প্ল্যান্ট। একটা জেনারেল কনসেপ্ট, অর্থাৎ সিলেক্টিভ ব্রিডিংয়ের সাহায্যে করা হয়ে থাকতে পারে, নির্বাচিত প্রজননের মধ্যে থাকতে পারে। আবার বলছি, নির্বাচিত প্রজননটা সাধারণত হাই এনরিচ নিউট্রিশনাল ভ্যালুযুক্ত কোনো একটা প্ল্যান্টের সাথে সাধারণ কোনো প্ল্যান্ট যার নিউট্রিশনাল ভ্যালু অতি নগণ্য, তার সাথে প্রজনন ঘটিয়ে যে হাইব্রিড প্ল্যান্ট সৃষ্টি করা হয়, সেই হাইব্রিড প্ল্যান্টকে আমরা তখন বলবো ফর্টিফাইড প্ল্যান্ট। এটা এক ধরনের পদ্ধতি। আরেক ধরনের হচ্ছে জেনেটিক মডিফিকেশন, অর্থাৎ নির্দিষ্ট কোনো একটা জিনকে, যে জিনটির প্রয়োজন অর্থাৎ যে জিনটি থেকে আইদার মিনারেলস অর প্রোটিন বা অন্য কোনো বস্তু যেটা আমাদের পুষ্টির জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই তৈরি করা জিন অর্থাৎ সেই বস্তুটি যে জিন তৈরি করে, সেই জিনকে ওই নির্দিষ্ট প্ল্যান্ট থেকে আমরা বার করে নিয়ে যদি একটা অন্য কোনো প্ল্যান্টে বা অন্য কোনো জীবের মধ্যে বা অন্য কোনো শস্যের মধ্যে আমরা প্রবেশ করিয়ে দিই, তাহলে সেই যে নির্দিষ্ট শস্যের মধ্যে আমরা প্রবেশ করিয়ে দেবো, সেই নির্দিষ্ট শস্যের মধ্যে ওই একই প্রকারের বস্তুটি উৎপন্ন হবে। তার জন্যে এটা হচ্ছে জেনেটিক মডিফিকেশন, অর্থাৎ জিনগত মডিফাইড করা হচ্ছে। যদি জিনগত মডিফিকেশন সম্পন্ন করা হয়, তাকে জেনেটিক মডিফিকেশন বলা হয়। এখন ব্যাপার হচ্ছে সিলেক্টিভ ব্রিডিং এবং জেনেটিক্যাল মডিফিকেশন, এই দুটো জিনিস একটু আমাদের বিচার করে দেখতে হবে। যে সিলেক্টিভ ব্রিডিংয়ের ক্ষেত্রে যে সিলেক্টিভ ব্রিডিং, সেই সিলেক্টিভ ব্রিডিংয়ের ক্ষেত্রে সরাসরি জিনগত কোনো মডিফিকেশন ঘটানো হয় না, অর্থাৎ সরাসরি এখানে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তৈরি হয় না,
কিন্তু জেনেটিক মডিফিকেশনের ক্ষেত্রে সরাসরি জেনেটিক্যাল মডিফাইড অর্গানিজম বা জিএমও সৃষ্টি করা হয়। অর্থাৎ যে সমস্ত ফর্টিফাইড শস্যগুলি জিনগত রূপান্তরণ ঘটানো হয় বা যে সমস্ত ফর্টিফাইড শস্যগুলিতে জিনের রূপান্তরণ ঘটানো হয় তাদেরকে আমরা জেনেটিক মডিফাইড অর্গানিজম বলতে পারি। যেমন গোল্ডেন রাইস তার মধ্যে একটা উদাহরণ। আমরা যদি গোল্ডেন রাইসের উৎপত্তি একটু ভালো করে দেখি তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো কিভাবে এটা সম্পন্ন হয়। গোল্ডেন রাইস এক ধরনের জেনেটিক্যাল মডিফাইড অর্গানিজম বা জিএমও, এটা এক ধরনের জিএমও বা জেনেটিক্যাল মডিফাইড অর্গানিজম। গোল্ডেন রাইসের ক্ষেত্রে সাধারণ রাইসে গোল্ডেন রাইসের পার্থক্য কি না, সাধারণ রাইসের মধ্যে ভিটামিন এ পাওয়া যায় না, ভিটামিন এ পাওয়া যায় না, কিন্তু গোল্ডেন রাইসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। কেন না, গোল্ডেন রাইসের মধ্যে বিটা ক্যারোটিন জিন বর্তমান। গোল্ডেন রাইসের মধ্যে বিটা ক্যারোটিন জিন প্রেজেন্ট বা বর্তমান। এই বিটা ক্যারোটিন জিন প্রকৃতপক্ষে কিন্তু ভিটামিন এ সংশ্লেষ করে। যেভাবে এটা সম্পন্ন করা হয়, যে দুটি জিনের সহায়তায় বিটা ক্যারোটিন সৃষ্টি হয়, অর্থাৎ গোল্ডেন রাইসের মধ্যে যে দুটি জিনকে প্রবেশ করানো হয় সেই দুটি জিন হলো, একটি জিন হচ্ছে পিএসওয়াই জিন এবং অপর জিনটি হচ্ছে সিআরটিএল জিন। পিএসওয়াই জিন এবং সিআরটিএল জিন এই দুটো জিনকে প্রবেশ করানো হয় কার মধ্যে, রাইসের মধ্যে, এবং তাকে মডিফিকেশন করে তৈরি করা। কোথা থেকে পাওয়া যায়? পিএসওয়াই জিনটি পাওয়া যায় ড্যাফোডিল অর্থাৎ এক ধরনের বিশেষ প্রকারের ফুল গাছ, যার বিজ্ঞান সংজ্ঞা হচ্ছে নার্সিয়াস সিউডোনার্সিসি। তার থেকে এই নির্দিষ্ট পিএসওয়াই জিনকে এক্সট্রাক্ট করা হয়। এবং অন্য জিনটি সিআরটিএল জিনটি পাওয়া যায় আরউইন ইউরোডোবরা নামক ব্যাকটেরিয়া থেকে। তাহলে এটা হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে দুটি জিন যে নেওয়া হয় তার মধ্যে পিএসওয়াই জিন পাওয়া যায় ড্যাফোডিল থেকে এবং সিআরটিএল জিন পাওয়া যায় ব্যাকটেরিয়া থেকে। এই দুটো জিনকে নেওয়া হয় এবং সেই দুটোর জিনকে টিআই প্লাজমিড আমরা জানি, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসেন্স নামক যে প্লাজমিড আছে, সেই টিআই প্লাজমিডের মধ্যে এই দুটো জিনকে ইনসার্ট করা হয়। অর্থাৎ টিআই প্লাজমিড এখানে প্রকৃতপক্ষে ভ্যাক্টর হিসেবে কাজ করে, বা জিন ক্যারিয়ার হিসেবে কাজ করে। তো টিআই প্লাজমিডের মধ্যে পিএসওয়াই জিন এবং সিআরটিএল জিনকে প্রবেশ করানো হয় এবং অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসেন্স অর্থাৎ টিআই প্লাজমিডের সাথে রাইস এমব্রায়ো, যে নির্দিষ্ট রাইসের মধ্যে আমরা এটাকে প্রবেশ করাবো, সেই নির্দিষ্ট রাইসের এমব্রায়ো বা ভ্রূণের সাথে এটাকে একসাথে কালচার করা হয়। ফলে কি হয়, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসেন্ট রাইস এমব্রায়োকে সহজেই ইনফেক্ট করে এবং ইনফেক্ট করার মাধ্যমে কি হয়, ওই নির্দিষ্ট জিনগুলি আছে সেই নির্দিষ্ট জিনগুলির রাইস এমব্রায়োতে ট্রান্সফরমেশন ঘটে। যখনই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসেন্সকে রাইস এমব্রায়োর সাথে কালচার করা হয় এবং অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসেন্স বা টিআই প্লাজমিড রাইস এমব্রায়োকে ইনফেক্ট করে এবং রাইস এমব্রায়োকে ইনফেক্ট করার জন্য নির্দিষ্ট জিন দুটি, যে জিন দুটি বিটা ক্যারোটিন তৈরির জন্য দায়ী, সেই নির্দিষ্ট জিন দুটি চলে যায় রাইস এমব্রায়োর ভিতরে এবং তার থেকে যে নির্দিষ্ট প্ল্যান্ট গ্রো করে, অর্থাৎ তার থেকে যে নির্দিষ্ট প্ল্যান্ট বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেই নির্দিষ্ট প্ল্যান্টে প্রকৃতপক্ষে গোল্ডেন রাইস এবং যার মধ্যে বিটা ক্যারোটিন জিন অবস্থান করে এবং যার থেকে ভিটামিন এ পাওয়া যায়। তাহলে ভিটামিন এ এর ক্ষেত্রে কি হয়, যে নির্দিষ্ট প্ল্যান্ট আছে সেই নির্দিষ্ট প্ল্যান্টের মধ্যে ওই নির্দিষ্ট জিন দুটি, কোন নির্দিষ্ট জিন, পিএসওয়াই জিন এবং সিআরটিএল জিন, যেটা একটা ব্যাকটেরিয়া থেকে প্রাপ্ত, একটা হচ্ছে ড্যাফোডিলস নামক ফুল থেকে প্রাপ্ত, এই দুটোর থেকে নিয়ে তার মধ্যে প্রবেশ করানো হচ্ছে, অর্থাৎ জিনগত তার রূপান্তরণ ঘটানো হচ্ছে। তার জন্যে গোল্ডেন রাইস বা সোনালি চাল যেটাকে বলি, তারা প্রকৃতপক্ষে কিন্তু জেনেটিক মডিফাইড অর্গানিজম। সিড প্রাইমিংয়ে সাহায্য করা হয়। সিড প্রাইমিং সম্বন্ধে ডিটেলস বলছি না। সিডস অর্থাৎ যে নির্দিষ্ট বীজ, সেই নির্দিষ্ট বীজকে তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে তার মধ্যে জার্মিনেশন দ্রুত ঘটিয়ে তার মধ্যেও কিন্তু নিউট্রিশনাল ভ্যালুকে অনেক ক্ষেত্রে বৃদ্ধি করা হয়। এটা অতি আধুনিক গবেষণায় বলা হচ্ছে সিড প্রাইমিং। সিড প্রাইমিংয়ের মাধ্যমেও কিন্তু বায়োফর্টিফিকেশন সম্পন্ন করা হয়। বীজকে তাপমাত্রা পরিবর্তনের মাধ্যমে তার জার্মিনেশন ঘটানো হয় খুব দ্রুত পদ্ধতিতে এবং তার থেকে হাই নিউট্রিশনাল ভ্যালু যুক্ত খাদ্যশস্য তৈরি করা যেতে পারে। নেক্সট চলে যাচ্ছি আমরা যে এর উদ্দেশ্য কি। বায়োফর্টিফিকেশনের প্রধান এম একটি এম, সেটি হচ্ছে টু ইনক্রিজ নিউট্রিশনাল ভ্যালু। যে নির্দিষ্ট শস্যের মধ্যে আমরা বায়োফর্টিফিকেশন সম্পন্ন করব, সেই নির্দিষ্ট শস্যের মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিশনাল ভ্যালু অর্থাৎ পুষ্টিগত গুণ বৃদ্ধি করা এবং
সমাজের মধ্যে পরিবেশের মধ্যে আমরা যে সমস্ত মানব সম্প্রদায় বসবাস করি, প্রভার্টি লেভেলে যে সমস্ত মানব সম্প্রদায় বসবাস করে, সেই সমস্ত মানব সম্প্রদায়ের মধ্যে খাদ্যের পুষ্টিগত যে চাহিদা তাদের মধ্যে অপুষ্টি লক্ষ্য করা যায়, সেই অপুষ্টি নিবারণের জন্য জেনারেলি এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। অর্থাৎ খাদ্যের মধ্যে নিউট্রিশনাল ভ্যালু বৃদ্ধি করানো এবং মানুষ এর মধ্যে পুষ্টি গুণটাকে সঠিকভাবে মেনটেন করা বা সঠিকভাবে সেটার ব্যালেন্সটাকে নির্দিষ্টভাবে মেনটেন করাই হচ্ছে এর প্রধান উদ্দেশ্য। তাছাড়াও এই নির্দিষ্ট পদ্ধতির সাহায্যে অর্থাৎ বায়োফর্টিফিকেশনের সাহায্যে খুব কম সময়ে অধিক মাত্রার ফলনশীল উদ্ভিদ তৈরি করা যায়, খরা প্রতিরোধী উদ্ভিদ তৈরি করা যায়। কোনো একটা নির্দিষ্ট উদ্ভিদের মধ্য থেকে তার যে অবাঞ্ছিত বিভিন্ন প্রকার গুণ, যে গুণগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, সেই অবাঞ্ছিত গুণগুলোকেও কিন্তু এর থেকে দূর করা যায় বায়োফর্টিফিকেশন পদ্ধতির মাধ্যমে। এরপর আমরা দেখে নেব যে বায়োফর্টিফিকেশন ঘটানোর ফলে কোন কোন ভ্যারাইটিগুলো এখনও পর্যন্ত তৈরি করা সম্পন্ন হয়েছে। বিভিন্ন ধরনের ভ্যারাইটিগুলো সম্পন্ন করা হয়েছে, ভারতবর্ষেও এর অনেক ভ্যারাইটি তৈরি হয়েছে, যে ভ্যারাইটিগুলো বর্তমানে আমাদের বিভিন্ন শস্য ইয়েতে পাওয়া যায়। তার মধ্যে আমাদের যে সমস্ত ভ্যারাইটিগুলো ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি চলে বা ব্যবহৃত হয়েছে মডিফিকেশনের মাধ্যমে, তার মধ্যে হচ্ছে পার্ল মিলেট। এই পার্ল মিলেটের মধ্যে জিঙ্কের পরিমাণ বৃদ্ধি করানো হয়েছে। এটা একটা মডিফাইড অর্গানিজম পার্ল মিলেট, যার মধ্যে জিঙ্কের পরিমাণ বৃদ্ধি করানো হয়েছে। অর্থাৎ জিঙ্ক নামক যে মিনারেলস, সেই জিঙ্ক নামক মিনারেলসের ভরপুর ঘটানো হয়েছে পার্ল মিলেটের ক্ষেত্রে। মেজ হাইব্রিড অর্থাৎ মেজের ক্ষেত্রে লাইসিন এবং ট্রিপ্টোফান নামক অ্যামাইনো অ্যাসিড, নির্দিষ্ট মেজের ক্ষেত্রে তার ক্ষেত্রে লাইসিন এবং ট্রিপ্টোফান নাম, আমরা জানি লাইসিন এবং ট্রিপ্টোফান যে অ্যামাইনো অ্যাসিডগুলি আছে, সেই অ্যামাইনো অ্যাসিডগুলির পরিমাণ বৃদ্ধি করানো হচ্ছে হাইব্রিড মেজের ক্ষেত্রে। অর্থাৎ তার মধ্যে লাইসিন এবং ট্রিপ্টোফান অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে, সৃষ্টি করা হয়েছে। অ্যাটলাস 66 নামক যে গম আছে, সেই অ্যাটলাস 66 নামক গমের মধ্যে প্রোটিনের পরিমাণ অতিমাত্রায় বৃদ্ধি করানো হয়। স্বাভাবিক গমের ক্ষেত্রে প্রোটিনের যা মাত্রা থাকে বা প্রোটিনের মাত্রা যা মেনটেন হয়, তার তুলনায় অ্যাটলাস 66 গমের ক্ষেত্রে তার প্রোটিন মাত্রা অনেক গুণ বেশি। অর্থাৎ প্রোটিন এনরিচ যে গম, সেই গম হচ্ছে অ্যাটলাস 66 গম। এটাও জেনেটিক্যালি মডিফাইড বা বায়োফর্টিফিকেশন পদ্ধতির মাধ্যমে তৈরি করা। ফ্লেভার সেভার টমেটো, ফ্লেভার সেভার টমেটো সাধারণ টমেটোর থেকে অনেক বেশি ভিটামিন সি সমৃদ্ধ। সাধারণ যে টমেটো তার তুলনায় যে ফ্লেভার সেভার টমেটো আছে, সেই ফ্লেভার সেভার টমেটো কিন্তু অনেক বেশি ভিটামিন সি সমৃদ্ধ। একই রকমভাবে সুইট পটেটো অর্থাৎ যে আমাদের মিষ্টি আলু, সেই মিষ্টি আলুর মধ্যেও কিন্তু মিষ্টি আলু কিছু কিছু ভ্যারাইটি যেগুলো বায়োফর্টিফিকেশন পদ্ধতির মাধ্যমে তৈরি করা হয়েছে, তার মধ্যে জিঙ্কের পরিমাণ অধিক মাত্রায় বৃদ্ধি ঘটানো হয়েছে। তাহলে আমরা দেখলাম যে বিভিন্ন প্রকার যে খাদ্যশস্যগুলি আছে, সেই খাদ্যশস্যগুলির মধ্যে পার্ল মিলেটের ক্ষেত্রে জিঙ্কের পরিমাণ বৃদ্ধি ঘটানো হয়েছে, হাইব্রিড মেজের ক্ষেত্রে লাইসিন ট্রিপ্টোফান নামক অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি ঘটানো হয়েছে, অ্যাটলাস 66 গমের ক্ষেত্রে প্রোটিনের পরিমাণ বৃদ্ধি ঘটানো হয়েছে, ফ্লেভার সেভার টমেটোর ক্ষেত্রে ভিটামিন সির পরিমাণ বৃদ্ধি ঘটানো হয়েছে, সুইট পটেটোর ক্ষেত্রে জিঙ্কের পরিমাণ বৃদ্ধি ঘটানো হয়েছে। এগুলি ছাড়াও আরও ভিন্ন ভিন্ন প্রকারের অনেক প্রকারের বায়োফর্টিফাইড অর্গানিজম পাওয়া যায় বা বায়োফর্টিফাইড শস্য পাওয়া যায়। সেই শস্যগুলোর নাম আর ডিটেলসে এখানে বলছি না। বায়োফর্টিফাইড যে শস্যগুলি আছে, সেই বায়োফর্টিফাইড শস্যগুলি যেমন মানুষের কাছে গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে। মানুষের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন এই ব্যাপারে আছে যে আমরা যে স্বাভাবিক খাদ্যাভ্যাস আমাদের, সেই স্বাভাবিক খাদ্যাভ্যাসের ফলে আমরা যে সমস্ত খাদ্যগুলি গ্রহণ করি, সেগুলোর সাথে আমরা স্বাভাবিকভাবে হ্যাবিচুয়েট হয়ে থাকি, অর্থাৎ সেগুলো গ্রহণের ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু বায়োফর্টিফাইড যে শস্যগুলি, সেই বায়োফর্টিফাইড শস্যগুলির ক্ষেত্রে অনেক সময় তাদের বর্ণ, তাদের গন্ধ, তাদের স্বাদ ভিন্ন ভিন্ন প্রকারের হওয়ার জন্য বিভিন্ন মানুষের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্যতা কিন্তু সঠিকভাবে ঘটে না, অর্থাৎ এটাকে সঠিকভাবে সবাই গ্রহণ করতে চায় না বা পারে না। যার জন্য বায়োফর্টিফাইড যে শস্যগুলো আছে, সেই বায়োফর্টিফাইড শস্যগুলিকে মানুষের কাছে নিয়ে গিয়ে তাদের পুষ্টিগুণ বৃদ্ধি করানোর ক্ষেত্রে এটা কিন্তু একটা আমাদের খামতির জায়গা থেকে যাচ্ছে বা খামতি ঘটে যাচ্ছে। এই জায়গাগুলো সঠিকভাবে আমরা এগুলোকে অ্যাপ্রোচ করতে পারছি না মানুষের মধ্যে। তাই বায়োফর্টিফাইড যে শস্যগুলো আছে, সেই শস্যগুলি সাধারণত এনরিচ নিউট্রিশনাল ভ্যালু হওয়া সত্ত্বেও তাদের যেহেতু মডিফাইড অর্গানিজম এগুলো, তাই তাদের ক্ষেত্রে অনেক সময় স্বাদ, গন্ধ এবং বর্ণের ভিন্নতা থাকে, যার জন্য এগুলো গ্রহণযোগ্যতা অনেক ক্ষেত্রে কম হয়ে থাকে। তাহলে বায়োফর্টিফাইড যে ফর্টিফিকেশন যে শস্য বা বায়োফর্টিফিকেশন পদ্ধতি তৈরি হয় যে শস্যগুলি, সেগুলি নিউট্রিশনাল ভ্যালু প্রচুর হওয়া সত্ত্বেও তাদের মধ্যে এই ডিমেরিটসগুলো সাধারণত লক্ষ্য করা যায়। যদি আমার এই চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।